স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং আজকে সপ্তাহ জুড়ে সপ্তাহের শেষ কার্যদিবস। শেষ কার্যদিবসে আমরা গত কার্যদিবসে যেটা দেখেছি যে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হলেও সেখানে বাজারের মুভমেন্ট অর্থাৎ টার্নওভার বেশ ভালো ছিল, কিন্তু আজকে কিছুটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। সূচকের উত্থান থাকলেও আমরা দেখেছি যে দিন শেষে টার্নওভারের পরিমাণ কমে গেছে গত কার্যদিবসের তুলনায়। আমরা যদি একটু সূচকটা দেখি, 16 পয়েন্ট বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। 5,895 পয়েন্টে সূচকের অবস্থান দেখতে পাচ্ছেন। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা যাচ্ছে দরবারের সংখ্যাটা যদিও বেশি দেখা যাচ্ছে, আজকে 186টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা দেখছেন 155টি এবং অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং টার্নওভার যেটা বলছিলাম যে গত কার্যদিবসে যেখানে 1300 কোটি টাকার উপরে লেনদেন ছিল, সেখানে আজকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1043 কোটি 43 লাখ টাকা। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমরা একটু ডে ট্রেডিং দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু এটি নিয়ে হচ্ছে এই মুহূর্তে সব অনেক বেশি জল্পনা কল্পনা এবং অনেক কথা হচ্ছে। তো আপনাদের আসলে এই মুহূর্তে প্রস্তুতি কি? ঢাকা স্টক এক্সচেঞ্জে ডে ট্রেডিং এর ব্যাপার দাবি তো জোরালো দাবি ছিল বহু দীর্ঘদিনের। স্টক ব্রোকার, স্টক ডিলার বা মার্কেট মানে রেগুলেটর যারা পার্টি, তারা সবাই বাজারের গভীরতা বাড়ানোর জন্য, তারল্য বাড়ানোর জন্য কিন্তু ডে ট্রেডিং এর দাবি আমরা অনেক দিন ধরে করে এসেছি। তো কমিশন সেটা ফাইনালি এটা অ্যাপ্রুভ করেছে এবং এই জন্য এটাকে বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দিয়েছেন। এটা একটা নৈতিক সিদ্ধান্ত, এটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু এটার সাথে টেকনিক্যাল কারিগরি বিষয়গুলো তো যুক্ত, আপনারা জানেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ দ্রুততম সময়ের ভিতরে এই কারিগরি বিষয়গুলোকে অ্যাড্রেস করছে, যাতে করে একবার চালু করলে তো আপনি ফেরত যেতে পারবেন না, যাতে করে সুন্দরভাবে সেটেলমেন্টটা হতে পারে, প্রপারলি এটা অ্যাড্রেস করতে পারে। এবং সম্পর্কে ব্রোকারদেরও এই সম্পর্কে কিছু জ্ঞান অর্জনেরও বিষয় আছে। এই সম্পর্কে কিছু হয়তো বা সিরিজ অফ সেশনস হতে পারে ফর আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং। এই মুহূর্তে যে প্রযুক্তিগত প্রস্তুতির কথা বলছিলেন আপনি, এটা কি চলছে? অবশ্যই চলছে, এটা তো সিদ্ধান্ত আগে থেকে নেয়া। মানে আপনি যখন এখন নৈতিক সিদ্ধান্তটা কমিশনের কাছ থেকে আপনি অ্যাপ্রুভড হলো, তারা বলেছেন যে আপনি ইউ ক্যান গো। এখন ঢাকা চলছে দ্রুততম সময়ের ভিতরে কারিগরি বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে কত দ্রুত এটাকে বাস্তবায়ন করা যায় সেই পথে কাজ করছে। সেই ডেডলাইনটা যদি আমরা জানতে চাই, কতদিন লাগতে পারে এটা চালু হতে? আমি দুঃখিত, এটা স্পেসিফিক ভাবে বলতে পারবো না, কারণ ডেডলাইন দেওয়া তো মুশকিল। এটা সর্বোচ্চ দ্রুততম সময় হবে, কারণ আমাদেরই দাবি, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারব। জি, সেটা আগামী মাসে কি সম্ভব কোনোভাবে? স্পেসিফিক করে আমি দুঃখিত, মানে আপনাদের প্রস্তুতি এবং সবকিছু যেভাবে আগাচ্ছে সেই অনুযায়ী যদি হচ্ছে একটু জানতে চাই, মিনিমাম একেবারে এক্স্যাক্টলি না বললেও হচ্ছে একটা ডেডলাইন যদি শুনতে চাই। হ্যাঁ, ধরুন এটা তো একটা কারিগরি বিষয় আমরা দাবি করেছি, নিশ্চয়ই আমাদের প্রস্তুতি আছে বলে তো আমরা দাবি করেছি। তো সেটা তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, স্বল্প সময়ের মধ্যে হবে, আগামী মাসে হতে পারে, তারপরের মাসে হতে পারে, বা দ্রুততম সময় হবে। আচ্ছা, এটা প্রাথমিকভাবে কিভাবে শুরু হচ্ছে, মানে ট্রায়াল বেসিসে বা কিভাবে শুরু হচ্ছে যদি একটু জানতে চাই। কারিগরি বিষয়টা যখন সম্পূর্ণ অর্গানাইজড হবে, তখন কিছু আমাদের মক আপ ট্রেড হবে, বেশ কিছু স্টক এক্সচেঞ্জ গুলো এর আগেও করেছে। যখনই কোনো নতুন কোনো সিস্টেম আছে, আগে একটা মক আপ ট্রেড হয়, মানে আপনার ধরেন মানে ট্রানজাকশনের পরে একটা ট্রায়াল ট্রেড হবে সেখানে, যারা কি করে যেন সবাই জিনিসটা বুঝতে পারে, কারিগরি দিকগুলি সময় সবাই যেন ওয়াকেবল থাকে, ভুল ত্রুটি যেন না হয়। কারণ এটা অনেক একটা সুন্দর বিষয়, কিন্তু এর আগে আমাদের অভিজ্ঞতা কিন্তু খারাপ হয়েছে। কারণ এই ডে ট্রেডিং এর স্ক্রিপ্টের ক্ষেত্রে মানুষ যখন অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো করতে পারে না, বড় ধরনের আগে ছিল, এখন অনেক ফিল্টার, এখন অনেক বেশি দিক বেশি মনে করবো, আরো বেশি ম্যাচিউরড মার্কেট। এবং এখন ব্যাক অফিস সফটওয়্যার থেকে আমার অন্যান্য বিষয়গুলো এমন ভাবে অর্গানাইজ, এখনো আগের মতো সেই ভয়ভীতি নেই। তারপরেও জ্ঞানের ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, ট্রেডারদেরকে ইকুইপড হতে হবে বিষয়টা। জি, যদিও হচ্ছে এই যে ডে ট্রেডিং এর বিষয়ের সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি বলেন, ডিএসসি বলেন এবং সিএসসি বলেন, সবাই কিন্তু একটা হচ্ছে এটা একটা পজিটিভ একটা মতামত দিচ্ছে, কিন্তু অনেক বিনিয়োগকারীর কিন্তু এটা একটা ভিন্ন মত রয়েছে। সেটা নিয়ে যদি একটু শুনতে চাই যে আসলে এটা নিয়ে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা। সাথে আসলে বিনিয়োগকারীর অবজারভেশন থাকতেই পারে, কিন্তু বিনিয়োগকারীদের বিষয় তো না। বিনিয়োগকারী শেয়ার কিনবেন, বিনিয়োগকারী শেয়ার বিক্রি করবেন, এটা বিষয়টা আমাদের জন্য, আমাদের ট্রানজাকশন সেটেলমেন্টের জন্য, বাজারে গভীরতা বাড়বার জন্য, বাজারে তারল্য বাড়বার জন্য, মার্কেটকে বড় করবার জন্য, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ইকুইপড হবার জন্য, প্যারালালি একটা কমফোর্টেবল জোন স্টক মার্কেট ক্রিয়েট করবার জন্য।
বিনিয়োগকারী তো শেয়ার দেখে কিনবেন, আবার সেটা লাভ হলে বিক্রি করবেন। স্কিপ আপনি ট্রেডিং আপনি আপনি যে কথাটা বলছেন যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আসলে সেটা কপ আপ করার জন্য আমরা এই মার্কেটের ডে ট্রেডিং এর বিষয়টা হচ্ছে নিয়ে আসছি বা এটা সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সকল প্রস্তুতি বলেন, প্রযুক্তিগত বিষয় বলেন এবং আমাদের এই মার্কেটের সেই প্রযুক্তিগত বিষয় বলেন বা স্বচ্ছতা বলেন, সবকিছু বিষয়গুলো নিয়ে কি এটা আসলে কি স্বচ্ছতা আসবে বা সেটা হচ্ছে খুব ফ্রিকোয়েন্ট ভাবে চলবে? না, আপনার প্রশ্ন তো যৌক্তিক, কারণ এই আশঙ্কাগুলো আছে বলেই তো জিনিসটা সময় লাগছে। এটা তো স্কিপ ট্রেডিং তো একসময় ছিল, ডে ট্রেডিং একসময় ছিল, আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি না। দেয়ার আর লট অফ মিস ম্যানেজমেন্ট, যে জন্য বাজারে বিপর্যয় হয়েছে, অনেক ব্রোকারেজ হাউস দেরি হয়েছে, বিনিয়োগকারী দেরি হয়েছে। তো এখন কিন্তু আপনাকে বুঝতে হবে, এখন কিন্তু সিচুয়েশন আগের মতো না। এখন কিন্তু শেয়ার না থাকলে আপনি শেয়ার বিক্রি করতে পারবেন না, টাকা না থাকলে কিনতে পারবেন না। সো এখন স্কিপ নেটিং, ডে নেটিং যেটাই বলি আমরা, আগের চেয়ে অনেক বেশি ফুল প্রুফ এবং বলা যায় সেফ গার্ড অনেক বেশি আগের চেয়ে। ফলে এক্ষেত্রে বেনিফিটটা মূলত ব্রোকারেজ হাউস পাবে, তাদের ট্রানজ্যাকশন ভলিউম বাড়বে, বাজারের ব্যাপ্তি বাড়বে, বাজার সম্পর্কে বাইরের বিশ্বের ধারণা চেঞ্জ হবে। এখানে বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই, বিনিয়োগকারী আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা অনেক বেশি অর্গানাইজড এবং ফুল প্রুফ একটা সিস্টেম। এটা মানে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করবার জন্য তো সময়টা লাগছে, আমরা তো আগেই করতে পারতাম। এসএসসিও তো অনেক আগে পারমিশন দিতে পারতো, তারা বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার চিন্তা করে কিন্তু সময়টা নিয়েছে। জি, আমাদের আসলে এই বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন, বড় বিনিয়োগকারী বলেন, তাদের সাথে সিঙ্ক্রোনাইজেশন রেখে বা সবার আগে যে জিনিসটি আসলে চিন্তা করা উচিত সেটা সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থটাও হচ্ছে রক্ষাটা, এই বিষয়গুলো হচ্ছে চিন্তা করা উচিত, তাদের পুঁজি যেন সুরক্ষা থাকে সেই বিষয়টাও চিন্তা করা উচিত। তো সেই বিষয়টা যদি জানতে চাই, অনেকেই বলছেন যে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা এই বিষয়ের সাথে আসলে ট্রেন্ড আপ না, সেখানে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? না, বিনিয়োগকারী তো এই মুহূর্তে ট্রেন্ড আপ হবে না। আগে তো ট্রেন্ড আপ হতো ব্রোকারদেরকে, যারা ট্রেডটা করছে, ফ্রন্ট এন্ডে যারা থাকছে, তারপর যারা ডেইলি ট্রেডার যারা, তারা ট্রেড। আর বিনিয়োগকারী কিন্তু খুব অল্প বিনিয়োগ, স্মার্ট বিনিয়োগকারী তো আর না বুঝে শুনে একেবারে থাকে না, তাদের একটু সময় লাগবে, 2-4 দিন যখন ট্রানজাকশন করবে তারা বুঝবে যে অপারেশনটা কি করে হচ্ছে। এর মধ্যে কেউ ভুল করবে, কেউ সঠিক সিদ্ধান্ত নেবে বা ভুল সিদ্ধান্ত নেবে, ওটা আলাদা বিষয়। কিন্তু শিখে যাবে বিনিয়োগকারী দ্রুততম সময়, তারা ভেরি স্মার্ট। তারা যখন টার্মিনাল সামনে বসে, আমাদের ট্রেডার চেয়ে অনেক বেশি বিনিয়োগকারী স্মার্ট। তারা ধরে নেবেন কি করে স্ক্রিপ্ট নেটিংয়ের সুবিধা অসুবিধাগুলো জেনে যাবেন তাড়াতাড়ি। আর একটা জিনিস ইনস্টল না হওয়া পর্যন্ত, চালু না হওয়া পর্যন্ত আপনি বলতে পারছেন না আসলে কতটুকু এটা সুবিধা অসুবিধার কথা স্মুথলি এখন চলবে। ইনস্টল হওয়ার পর আমরা বলতে পারবো আসলে কতটুকু কার্যকারী হচ্ছে, কতটুকু ফুল প্রুফ হয়েছে, বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা কতটুকু হবে বা তার স্বার্থ হানি কতটা হবে, তখন বলতে পারবো। আপনারা তখন নিশ্চয়ই বলতে পারবেন, এখনো ফোরকাস্ট করার সময় হয়নি। আর এই বাজারে গতিশীলতার জন্য আরেকটি বড় টার্গেট হচ্ছে বিদেশি বিনিয়োগ। সেই বিদেশি বিনিয়োগকারীরা কতটা আকৃষ্ট হবেন বা তারা কি সুবিধাগুলো পাবেন এখান থেকে, বা সেই জায়গা থেকে ডে ট্রেডিংটা চালু হলে বিদেশি বিনিয়োগটা বাড়বে কিনা? অফকোর্স, বিদেশি বিনিয়োগের তো প্রায়র কন্ডিশনই দেখবে। আপনি একটা মার্কেটে ফ্লোর প্রাইস দিয়ে রেখেছেন বছরের পর বছর। আপনি একটা মার্কেটে একটা শেয়ার কে আমরা যেটা বিদেশে একটি শেয়ার ছিল লিস্টে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ফার্মা, সেটা ডিলিস্টে হওয়ার মতো মানে উপক্রম হয়েছিল। এগুলো তো বিদেশে কোনো ভালো বার্তা দেয় না, কিন্তু এই কমিশন কিন্তু দ্রুততম সময় বিষয়টাকে অ্যাড্রেস করেছে। যে কারণে এই কমিশনকে ধন্যবাদ দিতে চাই, তারা কিন্তু আমাদের মার্কেট স্ক্রিপ্ট ট্রেডিং বিষয়টাও কিন্তু ইমিডিয়েট অ্যাড্রেস করেছে এবং বলেছেন এটাকে বাস্তবায়ন করবার জন্য। কারণটা কি? কারণগুলো হচ্ছে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য। বিদেশি বিনিয়োগকারী প্রথমে দেখে যে বাজারে আমি ঢুকবো সে বাজারে বেরোতে পারবো কিনা। আমাদের বাজার তো অনেক ছোট বাজার, এখানে আপনি যদি $1 বিলিয়ন বিনিয়োগ করে বেরোতে পারবেন না। ফলে একটা স্ক্রিপ্ট রেটেড মার্কেট যখন হবে, যখন মার্কেটের ট্রানজাকশন ভলিউম বাড়বে, যখন তারল্য থাকবে, যখন $1 বিলিয়ন ট্রানজাকশন হবে, তখন বিদেশি বিনিয়োগকারী এমনিতেই আসবে। বিনিয়োগকারী কিন্তু কখনো ডেকে নিয়ে আসা যায় না। বিনিয়োগকারী আপনার মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের অপরচুনিটিস দেখে তারা এখানে আসে। বিনিয়োগকারী কখনোই আপনার চেহারা দেখে বিনিয়োগ করতে আসে না। তারা দেখে এই মার্কেটের লিকুইডিটি কিরকম, এই মার্কেটে এক্সিট ফ্যাসিলিটি কতটুকু, এই মার্কেটের স্ক্রিপ্টের কোয়ালিটি কতটুকু, আর ট্রানজাকশন যে ইকোসিস্টেম, নেটিং, ফরওয়ার্ড মার্কেট, অপশনস, এগুলো আছে কিনা। তো আমাদের সেই ধাপে আমরা এগোচ্ছি। প্রথমে আমরা স্ক্রিপ্ট নেটিং দিয়ে প্রথমে অটোমেশন করেছি, এখন আমাদের যেতে হবে স্ক্রিপ্ট নেটিং বা ডে ট্রেডিং। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেট। বিদেশি বিনিয়োগকারী তখন এমনিতেই আসবে, তারা দেখবে দ্রুত ঢুকে দ্রুত ইনভেস্ট করা যাবে, দ্রুত এক্সিটও নেওয়া যাবে, বেশ তো অবশ্যই তারা আসবে। জি, আপনি যে কথাটি বলছেন যে বিদেশি বিনিয়োগকারীদের এই যে এক্সিট ফ্যাসিলিটিস, এটা নিয়ে তাদের কিন্তু দীর্ঘদিনের একটা দাবি মানে অভিযোগ ছিল যে আসলে এই যে এক্সিট ফ্যাসিলিটিস তাদের যখন প্রয়োজন হয় তারা চাইলেই বের হতে পারে না, সেই জায়গা থেকে একটা ছিল। তো
যদি একটু জানতে চাই যে যদিও আপনি এরই মধ্যে এটার উত্তরটা দিয়ে দিয়েছেন যে আসলে প্রস্তুতি চলছে, কবে নাগাদ শুরু হবে সেটা এখনো আপনাদের কাছে সেরকম বিষয় জানা নেই, কিন্তু আগামী অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে কি হচ্ছে চালু হতে পারে? হ্যাঁ, অবশ্যই। সর্বোচ্চ এটা আমাদের তো করতে হবে এটা। আমরা তো একদিন অপেক্ষায় ছিলাম যে নিয়ন্ত্রক সংস্থার পারমিশন অপেক্ষায় ছিলাম। এটা বোর্ড ডিসিশন হয়ে আছে, ঢাকা স্টকের ম্যানেজমেন্ট প্রস্তুত, ঢাকা স্টকসের যে আইটি টিম তারা রেডি। কিছু নিটিগ্রিটি আছে যেগুলো দেখতে হবে যেন প্রপার অ্যাড্রেসটা হয়। কারণ আমরা যখন কমিশনের কাছে একবার এটাকে নিয়ে যাবো প্রপারলি ফান্ডে ইনস্টল করবার জন্য, চালু করবার জন্য, তখন যেন আমাদের আর পিছিয়ে না আসতো। আমরা একদম সম্পূর্ণ প্রস্তুত না এই কথা বলতে চাই। জি, আর বলছিলেন আপনি যে বাজারে তারল্যর কথা, তারল্য প্রবাহ বাড়বে এই ডে ট্রেডিং সিস্টেম চালু হলে। আমি যদি একটু টার্গেটটা জানতে চাই যে কেমন হতে পারে। দেখুন, এখন কিন্তু একটি শেয়ার একজন যদি কিনে সেটা সে বিক্রি করতে পারে, আবার যে বিক্রি করে সেটা আবার তার কেনার অনেকগুলো ঝামেলা আছে। এটা একটা যখন স্ক্রিপ্ট নেটিং হবে, আপনি এটাকে বারবার কেনা বেচা করতে পারবেন। এটা একটা অবিশ্বাস্য ফ্যাসিলিটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন। আপনি কিনছেন, বিক্রি করছেন, আবার কিনছেন, আবার বিক্রি করছেন। দিন শেষে ওই স্ক্রিপ্টটার নেট ভ্যালুটা সেটেল, নেট কোয়ান্টিটিটা সেটেলমেন্ট হবে। ফলে একজন বিনিয়োগকারী বা একটা ব্রোকার একটা শেয়ারকে অনেকবার কেনা বেচা করবার সুযোগ তৈরি করে। এই ভলিউমটা এখান থেকে যদি 3, 4, 5 গুণ বাড়ে তাতে অবাক হওয়ার মতো কোনো ঘটনা নেই। আর এই ভলিউমটা তৈরি করতে হবে বিনিয়োগকারীকে আকৃষ্ট করবার জন্য, সেটা দেশি হোক বিদেশি হোক। এই ভলিউমটা হচ্ছে স্টক মার্কেটের সবচেয়ে বড় প্রাণ, যেটা আমাদের এখানে আটকে আছে। আমাদের ভলিউম সে হাজারের ঘরে ঘোরাঘুরি করছে, যেটা আজ থেকে 10-12 বছর আগে একসময় 3,000 কোটি দেখেছে। তার মানে কি মার্কেট তো সামনে এগোয়নি। তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কতগুলো স্ট্রাকচার, ফান্ডামেন্টাল কত ফ্যাসিলিটিস যেটা বিনিয়োগকারীকে আকৃষ্ট করে। এটাতে কিছু লোক ক্ষতিগ্রস্ত হতে পারে, কিছু লোক লাভবান হতে পারে, কিন্তু মার্কেট লাভবান হবে, মার্কেটের ব্যাপ্তি বাড়বে, দেশের জিডিপির সাথে মার্কেট ক্যাপের যে রেশিওর যে অ্যাবনর্মালিটিসগুলো এগুলো মিনিমাইজ হবে। আপনি প্রায়ার কন্ডিশন হচ্ছে স্লিপ নেটিং, ডে নেটিং, হোয়াট এভার উই সে। জি, আমি যদি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমাদের এখনই শেষ করতে হবে। আমি যদি ওই যে যেটা যদি কিছুক্ষণ আগেও প্রশ্নটা করেছি যে একটু টার্গেটটা জানতে চাই যে কত কোটি টাকা হচ্ছে টার্নওভার ছাড়াতে পারে সেক্ষেত্রে। আপনি ধরুন স্বাভাবিক মার্কেটে সেই 300 থেকে 400 আইটেম, তার আইটেম তো কম, মাত্র 400-র নিচে লিস্টেড কোম্পানি, তাতে কিন্তু 1500-1600 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে। আবার শেয়ারের দাম যদি ব্যাংকিং সেক্টর ধরি, যেটা সবচেয়ে মেজর একটা সেক্টর ব্যাংকিং ফিনান্স, তাদের দাম এখন কিন্তু 10 টাকা 5 টাকার ঘরে 12-13 টাকার পরে। এটা স্বাভাবিক মার্কেটে যখন 3 গুণ 4 গুণ শেয়ারের দাম হবে, এই একই ভলিউমের শেয়ার ভলিউম কিন্তু 2,500-3,000 কোটি টাকা যাবে। স্ট্রিপ নেটিং এ এটা হেসে গেলে 2 থেকে 2,500 কোটি ট্রানজাকশন এই মুহূর্তেই থাকবে। আর আরো অ্যাডভান্স লেভেলে যেটা এই কমিশন যেভাবে চিন্তা করছে, মাল্টিনেশনাল কোম্পানি আনার কথা বলছে, আরো প্রচুর শেয়ার লিস্টেড করবার যে টার্গেট দিচ্ছে, তাতে আমি 2030-এর ভিতরে এই মার্কেট 5,000 কোটি টাকা ট্রানজাকশন না হওয়ার কোনো কারণে আমি দেখি না। জি, ধন্যবাদ আপনাকে। সবকিছু স্মুথলি হোক সেই প্রত্যাশা আমাদেরও থাকছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।